আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম কমল কার্যকর রাত 12টার পর থেকে। বঞ্চিতদের পাশাপাশি সচিবালয়ে পদোন্নতি পাচ্ছেন দুর্নীতিগ্রস্তরা। প্রশাসনে ফের বিশৃঙ্খলার আশঙ্কা বিশেষজ্ঞদের। বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশের দেওয়ার পরামর্শ মির্জা ফখরুলের। রাজনৈতিক দল দেশের মালিক নয়, জনগণের সেবক বললেন জামায়াতের আমির। এবং দুদক সহ বিভিন্ন সংস্থা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ, এসবেও সংস্কার আনার দাবি বিশেষজ্ঞদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রতি লিটার ডিজেলের দাম 1 টাকা 25 পয়সা এবং পেট্রোল ও অকটেনের দাম 6 টাকা কমানো হয়েছে। রাত 12টার পর থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। খুলনার খালিশপুরে রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট পরিদর্শনের আগে তিনি সাংবাদিকদের একথা জানান। জ্বালানি উপদেষ্টা আরও জানান, ডিজেলের দাম 106 টাকা 75 পয়সা থেকে 1 টাকা 25 পয়সা কমিয়ে 105 টাকা 25 পয়সা, অকটেনের দাম 131 টাকা থেকে 6 টাকা কমিয়ে 125 টাকা এবং পেট্রোলের দাম 127 টাকা থেকে 6 টাকা কমিয়ে 121 টাকা নির্ধারণ করা হয়েছে। অনিয়মের মহোৎসব হয়েছে এবং এটা একটা আইনের মাধ্যমে হয়তো 2010 সালের জরুরি আইন, তো সেই আইনটাকে আমরা এখন বলছি আমরা এটা প্রয়োগ করব না, উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে আমরা করব। উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত পদায়ন করা হয়েছে পদের দ্বিগুণেরও বেশি। বঞ্চিতদের পাশাপাশি পদোন্নতি দেওয়া হয়েছে দুর্নীতিগ্রস্তদেরও। এতে প্রশাসন মাথাভারী হয়ে সরকারের ব্যয় বাড়ানোর পাশাপাশি বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি বন্ধে স্বাধীন কমিশন গঠনের পরামর্শ তাদের। মাহবুব কবির চপল জানাচ্ছেন বিস্তারিত। গত 16 বছর অনেকটা থমকে ছিলেন কাজের কবিরাজরা, তবে পদ বাগিয়েছেন দলবাজরা। হঠাৎ সরকার পরিবর্তনে পাল্টেছে দৃশ্যপট। বঞ্চিতদের আন্দোলনের প্রেক্ষিতে দেয়া হয়েছে গণপদোন্নতি, ফলে উল্টো পিরামিড আকৃতি ধারণ করেছে প্রশাসন। সচিবের পদ রয়েছে 69, পদায়ন করা হয়েছে 72 জনকে। 142 অতিরিক্ত সচিব পদের বিপরীতে আছেন 524 জন। যুগ্ম সচিব পদ 332, আছেন 886 জন। 998 উপসচিব পদে পদায়ন করা হয়েছে 1591 জনকে। উল্টো চিত্র নিচের দিকে। সিনিয়র সহকারী সচিবের 2975 পদের বিপরীতে কর্মরত 1217 জন। সহকারী সচিবের 1217 পদে পদায়ন করা হয়েছে 1393 জনকে। আগে থেকে মাথা ভারী প্রশাসনে নতুন করে গণপদোন্নতি বোঝা বাড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যারা ভিক্টিমাইজ হয়েছে, যারা সাপ্রেসড হয়েছে, তারা বৈষম্যের শিকার হয়েছে, এটা বিবেচনা করা এবং তাদের সার্ভিস রেকর্ডটা দেখা দরকার। তারা কি ওইখানে করাপশনে ইনভলভ হয়েছে, ইভেন নারী ঘটিত এই সমস্ত অনেক জিনিস করছে। এই ব্যাপারে আমার মনে হয় খুব শক্ত ভূমিকা রাখা উচিত। গণপদোন্নতি সবসময় আপনাকে ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে। বিভিন্ন জায়গায় যে চাপের ঘটনা ঘটছে, মিছিল করা হচ্ছে, কাউকে ঘরে আটকে রাখা হচ্ছে, কাউকে জোর করে পদ থেকে বাধ্য করা হচ্ছে, এগুলো অনুচিত, অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। তারা বলছেন, উচ্চ পদে উচ্চ বেতনে জনগণের টাকার অপচয় হচ্ছে, গতি কমছে প্রশাসনিক কাজে। ভবিষ্যতে এসব বন্ধে আলাদা কমিশন গঠনের পরামর্শ তাদের। রাজস্ব বাজেটে একটা চাপ হবেই। যখন আপনি অনেক মানুষকে পদোন্নতি দেবেন তখন তো তাদের গ্রেড চেঞ্জ হয়ে যাবে, তারা বেতন বেশি পাবেন, তারা পেনশন বেশি পাবেন। কিন্তু ওই যে একটা অন্যায়কে শুধরানোর জন্য তো এইসব করা হচ্ছে, সেই অন্যায়টা না করলে হয়তো এই চাপটা আসতো না। প্রশাসনে যখন পার্টিজান হয়ে যায় তখন দেশটা আসলে খুব খারাপ অবস্থায় যায়।
এই প্রশাসনকে আপনি প্রফেশনালিজম ডেভেলপ করতে হবে, দরকার হলে একটা ফার্দার প্রশাসনিক কমিশন করা হোক। কাজের গতি বাড়াতে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সংস্কারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাজনৈতিক দলের নেতাদের সাথে মতবিনিময় করবেন তিনি। মতবিনিময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সিনিয়র নেতাদের একটি দল অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অন্যান্য দলের প্রতিনিধিরাও বৈঠক করবেন প্রধান উপদেষ্টার সাথে। দলে বিশৃঙ্খলাকারীদের কারো স্থান হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লা লালমাই উপজেলার বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করতে গিয়ে তিনি বিএনপির নামে ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার পরামর্শ দেন। ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে দেশে নানা চক্রান্ত চলছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এর অংশ হিসেবে পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া প্রয়োজন বলেও জানান বিএনপি মহাসচিব। ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য একটা মহল কাজ করছে, সচেতন ভাবে আমাদের মধ্যে আবার বিরোধ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। নতুন সরকার মাত্র 20-22 দিন বয়স হয়েছে, এটা আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে। রাজনৈতিক দল দেশের মালিক নয়, তারা জনগণের সেবক বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর সেগুনবাগিচায় সাংস্কৃতিক ঐক্যফ্রন্টের সমাবেশে তিনি কথা বলেন। তিনি বলেন, গত 15 বছর পর দেশের মানুষ ও গণমাধ্যমগুলো এখন মুক্ত স্বাধীনভাবে কথা বলার অধিকার ফিরে পেয়েছে। খায়রুল ইসলামের রিপোর্ট। সেগুনবাগিচার এই কচিকাচার মিলনায়তনে মুক্ত ও স্বাধীনভাবে কথা বলার জন্য কবি, লেখক ও শিল্পীরা আয়োজন করেন এ সমাবেশ। অনুষ্ঠানের আলোচকরা জানান, এর আগে কেউ স্বাধীনভাবে কথা বলতে চাইলে স্বৈরাচারী সরকার তাদের গুম করে ফেলত। তবে পট পরিবর্তনের পর সে পরিস্থিতি বদলেছে। এখন মুক্তভাবে কথা বলার অধিকার ফিরে পেয়েছে দেশের মানুষ। এই জায়নামাজ, এই উদার জমিন, এই পিতার কোমলকে কারা রক্তাক্ত করেছেন, কারা প্রশ্নবিদ্ধ করেছেন, কারা কলুষিত করেছেন, তার জবাবের অংশ হিসাবে আজকে আপনাদেরকে দেশ ছাড়া হতে হয়েছে। সমাবেশে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সমাজের কিছু দুষ্টু মানুষ নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য অনেক কুকর্ম করেছে, যার খেসারত দিতে হয়েছে নিরীহ জনগণকে। একটা জাতি আর কতবার পথ হারাবে? সম্প্রতি আন্দোলনে কম বেশি হাজার খানেক যোদ্ধা অন্যায় সত্যের বিরুদ্ধে, বৈষম্য এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে তাদের ন্যায্য পাওনা আমি কামনা করছি। বিভাজন আমরা চাই না। এরা কোনো দলের নাম অথবা যশ প্রতিষ্ঠা করার জন্য সেদিন লড়াই করেনি। দেশের সুশাসনের স্বার্থে গণমাধ্যম ও সাংবাদিকদের সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার আহ্বান জানান জামায়াতে ইসলামের আমির। যে সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত আছেন, তারাও তো বিগত বৎসরগুলোতে তাদের কলম মুক্ত ছিল না এবং মুখ খোলা ছিল না। ছাত্র জনতার গণবিপ্লবের পর আলহামদুলিল্লাহ হাতও মুক্ত হয়েছে, মুখের থালাও খুলেছে। বর্তমান প্রেক্ষাপটে প্রতিটি নাগরিক যেন তার ন্যায্য অধিকার পায়, সে বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান ডাক্তার শফিকুর রহমান। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের ক্ষেত্রে তৈরি করতে বিএনপি অনেক ত্যাগ স্বীকার করেছে, যা কেউ অস্বীকার করতে পারবে না বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের শহীদ নেতাকর্মীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে তিনি কথা বলেন।
সবার আন্দোলনের সমন্বয়ে দেশ আজ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বলে দাবি করে বিডিসিবি বলেন, বিভাজনের কথা বলে আওয়ামী লীগের দোসরা ঐক্য নষ্টের ষড়যন্ত্র করছে। এদিকে নয়াপল্টনের স্বেচ্ছাসেবক দলের ত্রাণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড-এম জাহিদ হোসেন জানান, দুর্গম এলাকার মানুষের জন্য ত্রাণ কার্যক্রম শেষ পর্যন্ত অব্যাহত রাখবে বিএনপি। দুদক সহ দুর্নীতি প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় এসবে সংস্কার আনার দাবি জানিয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এসব প্রতিষ্ঠানে দলীয়করণ করে অকার্যকর করে রাখা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। আর যারা দুদককে নখ ও দন্তহীন করে রেখেছিল তাদের বিচারের দাবি করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এটিএন বাংলার ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এসব বলেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। এফডিসিতে প্রাতিষ্ঠানিক নজরদারি অপেক্ষা ব্যক্তি সচেতনতাই দুর্নীতি প্রতিরোধ করতে পারে শীর্ষক ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে সরকারি দল হিসেবে অংশ নেয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ আর বিরোধী দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। উপর থেকে নীলখান দেয়, ওই রুমে একটা সিসি ক্যামেরা থাকলে আপনি জানতেন না যে ওখানে দুর্নীতি হচ্ছে, তাহলে আপনি দুর্নীতি দমন করতে পারতেন না। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে ছায়া সংসদের মূল্যায়ন পর্বে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে কথা বলার স্বাধীনতা রুদ্ধ করার চেষ্টা করেছিল বিগত সরকার, অকার্যকর করে রেখেছিল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকেও। দুর্নীতি বাংলাদেশে একটা ক্যান্সারের রূপ ধারণ করেছে। এই ক্যান্সার অপসারণের প্রক্রিয়া ইতিমধ্যে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার তারা শুরু করেছে, কিন্তু এই ক্যান্সার অপসারণ প্রক্রিয়া যে কত দূর হবে, কতদিন লাগবে, সেটি কিন্তু এখন আমাদেরকে একটা প্রশ্নবোধক চিহ্ন তৈরি করেছে। দুর্নীতি দমন কমিশন দেখা গেছে যে বিরোধী রাজনৈতিক মতের দলের লোকদেরকে নিষ্পেষিত করবার জন্য তাদেরকে দুদকের বারান্দায়, কোর্টের বারান্দায় তাদেরকে বারবার নিয়ে হাজির করেছে, অথচ প্রকৃতি অপরাধীদেরকে, যাদের অপরাধের কথা এখন আমরা শুনতে পাচ্ছি এই স্বৈরাচার সরকার পতনের পর, আওয়ামী লীগ সরকার পতনের পর, সেই প্রকৃত অপরাধীদেরকে একটাবারও কিন্তু দুর্নীতির কাঠগড়ায় আমরা এই দুদকে গিয়ে দাঁড়াতে দেখি। ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দুর্নীতি দূর করে একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার চ্যালেঞ্জ নিতে হবে সরকারকে। ক্ষমতার অপব্যবহার মাধ্যমে দুর্নীতি করে নিজেদের অর্থ সম্পদের বিকাশটাকে সর্বোচ্চ থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থা নামক যে প্রতিষ্ঠানগুলো আছে, একাধিক প্রতিষ্ঠান, সেগুলোকে ব্যবহার করে মানুষের বাক স্বাধীনতা খর্ব করা থেকে শুরু করে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা, দুর্নীতির প্রতিবেদন প্রকাশ করা, এগুলো অপরাধে রূপান্তর করা হয়েছিল। আয় বৈষম্য দূর করে মানুষের সমান অধিকার নিশ্চিতের তাগিদ দেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, আইনি কাঠামোর মধ্যে থেকেই পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব। এই কামার কুমার, কৃষক, রিক্সা চালক, ঠেলাগাড়ি, আমাদের এই প্রান্তিক মানুষগুলোকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে দুর্নীতি মুক্ত করে বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা আমাদেরকে তৈরি করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশে এখন যেরকম অবস্থা চলছে, আয় বৈষম্য যেভাবে চলছে, মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি যেভাবে চলছে, যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু আমরা আমাদের সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা যে বিজয় অর্জন করেছে, সেই বিজয়কে আমরা ধরে রাখতে পারবো না। জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনভেনশন, সেটির সহায়তায় যে দেশগুলোতে অর্থ পাচার হয়েছে তাদের সাথে পারস্পরিক আইনি সহায়তা চুক্তির মাধ্যমে পাচারকৃত অর্থ ফেরত আনা সম্ভব। আজকে শুরু করে কালকেই পাচারকৃত অর্থ ফেরত আনা যাবে, এটি ভাবা উচিত নয়। এটি সময় সাপেক্ষ ব্যাপার। পুরো প্রকল্পই হোক, অন্য যে কোনো প্রকল্পই হোক, যে অভিযোগগুলো উত্থাপিত হচ্ছে সেগুলো খতিয়ে দেখা অপরিহার্য। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, নোয়াখালীর দুর্গত এলাকায় আজ গেছেন সহকর্মী মুশফিকুর রহমান। সেখানকার সবশেষ অবস্থা জানাচ্ছেন তিনি। মনোহরগঞ্জের পানিতে ডুবে থাকা গ্রামগুলোর এক এক ঘরে এক এক ধরনের গল্প। বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ার পর কেউ রয়েছেন গবাদি পশু এবং অন্যান্য যে গৃহপালিত পশু আছে সেগুলো নিয়ে বিপাকে আছেন, কারণ নিজেরাই পানির মধ্যে ভাসছেন। সেগুলোকে নিয়ে যে আসলে কি করবেন সেই সিদ্ধান্তহীনতায় ভুগছেন বা বিপাকেই পড়েছেন। এছাড়া অনেকের বাড়িতে ছোট ছোট নবজাতক শিশু আছে বা একটু বড় শিশু আছে, তাদের যে খাবার এবং তাদের যে স্বাস্থ্য সেটার দিকে কিন্তু তারা নজর দিতে পারছেন না। আমরা যেটা জেনেছি যে অনেকেই বলেছেন যে নিজেদেরই
বড়দেরই খাবারের যোগান হয় না, আর শিশুদের খাবার তো কেউ দিচ্ছেই না, এরকম বলেছে। যে ত্রাণ যারা দিচ্ছেন তারা হয়তোবা শুকনো খাবার দিচ্ছেন অথবা চাল ডাল অনেকেই দিচ্ছেন, কিন্তু শিশু খাবারের দিকে কিন্তু একেবারেই নজর দেওয়া হচ্ছে না। এর ফলে কিন্তু এই এলাকার যারা শিশু আছেন তারা কিন্তু স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন। এছাড়া এলাকার রাস্তাঘাটগুলো তলিয়ে যাওয়ার কারণে এখান দিয়ে প্রায় 2 সপ্তাহ যাবৎ কিন্তু এই গ্রামের যে ভেতরকার রাস্তা আছে, শাখা রাস্তাগুলো আছে বা প্রধান সড়ক আছে, সেগুলো কিন্তু পানির নিচে। এর ফলে যেটা হয়েছে যে এই এলাকায় ঢোকার এবং চলাচল করার একমাত্র বাহন হয়ে দাঁড়িয়েছে নৌকা, এবং নৌকাতে করে যদি কোনো বিশেষ মুহূর্তে কোনো রোগীকে হাসপাতালে নিতে হয়, তারপরেও কিন্তু নৌকার জন্য অপেক্ষা করতে হচ্ছে 2-3 ঘন্টা বা আরো বেশি সময়। এর ফলে যেটা হচ্ছে রোগীরা যেমন অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে, স্বাস্থ্য ঝুঁকিতে আছে, এবং নবজাতক শিশুও আমরা দেখেছি তারাও কিন্তু অনেকটা স্বাস্থ্য ঝুঁকিতে আছেন, এবং অনেক মানুষ আছেন যারা অর্ধাহার অনাহারে রয়েছেন ভেতরের গ্রামগুলোতে। তো যারা ত্রাণ সহায়তা নিয়ে এই এলাকাগুলোতে আসছেন তাদের কাছে কিন্তু তারা একটা আবেদন জানিয়েছেন যদি একটু শিশু খাবারের ব্যবস্থা করা যায় এবং যদি ভাসমান মেডিকেল ক্যাম্প করা যায় এলাকার ভেতরগুলোতে, তাহলে স্বাস্থ্যহীনতার যে ঝুঁকি রয়েছে সেই ঝুঁকির থেকে কিন্তু তারা কিছুটা হলেও রেহাই পেতে পারে। এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে সর্বশেষ। একই ব্যক্তি যাতে দল ও সরকার প্রধান হতে না পারে সে বিষয়ে সাংবিধানিকভাবে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আলী রিয়াজ। রাজধানীতে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক আলোচনা সভায় সাংবিধানিকভাবে ব্যবস্থা না নেওয়া গেলে স্বৈরাচার তৈরি হওয়ার পথ বন্ধ হবে না বলে মন্তব্য করেন তিনি। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলে, সংবিধান সংশোধন বা পুনর্লিখন সময় সাপেক্ষ, সিদ্ধান্ত সবার মতামতের উপর নির্ভরশীল। আলোচনা সভায় নতুন করে সংবিধান লেখা হলে তার স্থায়িত্ব টেকসই হবে কিনা তা ভাবনার বিষয় বলে মত দেন বক্তারা। ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে যেটা নিশ্চিত করা দরকার সেটা হচ্ছে একই ব্যক্তি যেন, যেটা আমরা লক্ষ্য করেছি যে সরকার, দল, এমনকি রাষ্ট্রের সমস্ত রকম ক্ষমতার অধীশ্বর হয়ে পড়েন, যে কারণে দল এবং সরকারের মধ্যে কোনো পার্থক্য আমরা দেখতে পাইনি, এবং শেষ পর্যন্ত ব্যক্তি কেন্দ্রিক একটি স্বৈরতন্ত্রের মধ্যে বাংলাদেশ প্রবেশ করেছিল। এটা একটা চলমান প্রক্রিয়া। আজকের এই আলোচনায় আমরা কোনো সিদ্ধান্ত দিচ্ছি না, এবং সেই সিদ্ধান্ত যে সরকার বা জনগণের উপরে বাইন্ডিং তা নয়, আমরা আলোচনা করছি। বন্যাতদের সহায়তায় আজ সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ তহবিলে 100 কোটি টাকা ছাড়িয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান শায়েখ আহমদুল্লাহ। এই অর্থ 3 ধাপে বন্যাতদের জন্য ব্যয়ের ঘোষণা দিয়েছেন তিনি। সুন্নাহ ফাউন্ডেশনের এই প্রকল্পে কয়েক হাজার স্বেচ্ছাসেবী দিনরাত কাজ করছেন বলেও জানান আহমদুল্লাহ। খায়রুল ইসলামের আরেকটি রিপোর্ট। বন্যা কবলিত এলাকায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য প্রতিদিনই রাজধানীর সাতারকুলের আসুন্না ফাউন্ডেশনে ছুটে আসছে হাজারো মানুষ। স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে তারা করছেন খাবার প্যাকিং, লোড আনলোড সহ নানা কাজ। সারাদিনে পরিশ্রম করেও মানবিক এ সেবার কাজে খুশি স্বেচ্ছাসেবকরা। বন্যা পীড়িত মানুষের জন্য তো আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তো যখনই বারবার বলতেছিল যে এখানে অনেক লোক প্রয়োজন, লোক নেই, দেন হচ্ছে আমি চলে আসছি, আমার বন্ধুদেরকে বলছি, ওরাও আসছে। মানুষের জন্য কাজ করা, আল্লাহর সৃষ্টির জন্য কাজ করা, এটার মধ্যে যে আনন্দ, এটা আমি নয়, আমার সব ভাইয়ের কাছে জিজ্ঞাসা করেন, তারা একই উত্তর দিবেন যে আমরা একটু খেদমত করতে পারি, আল্লাহর জন্য আসছি, যেন আমাদের দ্বারা তারা একটু উপকারিত হয়। গতকালকে আমি একটা জায়গায় গেছি, প্রায় 2 কিলোমিটার আমি নৌকা বয়ে গেছি, তারপরে দেখছি যে 7টা ফ্যামিলি, তাদের চকি পর্যন্ত পানি এখনো আছে। আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য তাদের তহবিলে দেওয়া মানুষের সহযোগিতা 100 কোটি টাকা ছাড়িয়ে গেছে, যা নজিরবিহীন বলেও জানান তিনি। 100 কোটি টাকা ব্যয়ের একটা আমরা পরিকল্পনা করেছি, যে 30 কোটি টাকা অলরেডি আমাদের খাদ্য সামগ্রী এবং অন্যান্য সামগ্রী কেনাতে ব্যয় হয়েছে, আর 30 কোটি টাকা আমরা খরচ করব গৃহায়ন প্রকল্পে, যাদের ঘর নির্মাণ করে দিতে হবে। সেখানে আমরা কয়েকটা লেয়ারে কাজ করব। সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে হয়তো 10,000, একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার 20 বা 30,000, আর যাদের একেবারে ঘর নিশ্চিহ্ন হয়ে গেছে তাদেরকে হয়তো আমরা 1 লাখ টাকা খরচ করে আমরা ঘর নির্মাণ করে দেবো ইনশাআল্লাহ। আর 30 কোটি টাকা আমাদের খরচ করার পরিকল্পনা হলো কৃষি এবং ব্যবসার ক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পুনর্বাসন করার ক্ষেত্রে। আর 20 কোটি টাকা আমরা খরচ করতে চাই শিক্ষার ক্ষেত্রে, কারণ শিক্ষার ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাচ্চাদের। দেশ ও মানুষের কল্যাণে আসুন্না ফাউন্ডেশন এমন সেবা কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান আহমদুল্লাহ। তাহলে এই দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ দিন
দিন শেষে ইনশাআল্লাহ উপকৃত হতে থাকবে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে বিজিএমইএতে নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছেন সংগঠনটির সাধারণ সদস্যরা। তাদের দাবি, বর্তমান পরিচালনা কমিটির বেশিরভাগ সদস্য রাজনৈতিক লেজুরবৃত্তি করেছেন। তারা বিজিএমইকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থে নিজেদের ক্ষমতাবান করেছেন। এতে ক্ষতির পাশাপাশি সাধারণ ব্যবসায়ীরা বিজিএমইএ কর্মকাণ্ডে অবদান রাখতে পারেননি বলে অভিযোগ জানিয়েছেন সদস্যরা। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিএমইএর পাশাপাশি বিজিএমইএর ইউনিভার্সিটি পর্ষদও ভেঙে দেওয়ার দাবি তোলা হয়। ব্যবসায়ীদের সাথে আলোচনা করে দলীয় প্রভাবমুক্ত 20 সদস্যের অন্তর্বর্তীকালীন পরিচালনা বোর্ড গঠন সহ 7 দফা দাবি জানান সাধারণ সদস্যরা। এই জায়গাটা আপনি বিভিন্ন নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন ওনারা বাদ দিয়ে নতুন একটা সুন্দর ভোটার তালিকা করে ভোটে ইলেকশন করা, সেই কথাই বলা হচ্ছে। রক্ত দিয়ে যে ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম হয়েছে সেই বাংলাদেশকে গড়ার জন্য বিজিবি সবচেয়ে একটা ইম্পর্টেন্ট সেক্টর, এবং বিজিবির মেম্বার হিসেবে আমরা জেনারেল মেম্বার যে পার্টি করুক, সে যদি আমাদেরকে সহায়তা করে, এই দেশকে গড়ার কাজে যদি সহায়তা করে এবং ফেসিবাদের যদি দোষণ না, আমরা তাকে ওয়েলকাম জানাবো। এবারে জানিয়ে দিব পার্টেক্স খেলার খবর। চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে অবাঞ্ছিত করা হবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল উন্নয়ন পরিষদ। সাফ জয়ী অধিনায়ক আমিনুল হকের নেতৃত্বে সকালে বাফুফে ভবনের সামনে আয়োজিত সমাবেশে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠকরা। আরো জানাচ্ছেন পরাকারমান। আমার বাবার খালিপা সালাউদ্দিন বারিজা, দুর্নীতিবাদ সালাউদ্দিনের পদত্যাগ চাই, সেভ ফুটবল, এমনি সব ব্যানার ফেস্টুনে ছেয়ে যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনের অংশ। জাতীয় দলের সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠকরা কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে মানববন্ধন করে। এ সময় তারা বাফুফে সভাপতিকে পদত্যাগ করার জন্য 24 ঘন্টার আলটিমেটাম দেয়। 24 ঘন্টার মধ্যে কাজী সালাউদ্দিনকে ফুটবল ফেডারেশনের সভাপতি হিসাবে পদত্যাগ করতে হবে। তিনি যদি পদত্যাগ না করেন, ক্রীড়া অঙ্গনে সালাউদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। সাফ জয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক জানান, গত 15 বছরে কাজী সালাউদ্দিন দুর্নীতি করে ফুটবলকে শুধু পেছনেই ঠেলে দিয়েছেন। দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলকে বাঁচাতে তার পদত্যাগের বিকল্প নেই। আগে আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বাঁচাতে হবে। ফুটবলের কি হবে সেটা আমরা ভবিষ্যতে নিয়ে আমরা কাজ করতে পারবো, কিন্তু আমরা ক্রীড়াঙ্গনকে বাঁচানোর জন্য কাজী সালাউদ্দিনের মতো একজন দুর্নীতিবাজকে অবশ্যই পদত্যাগ করতে হবে। দেশের ফুটবলে সুবাতাস ফিরিয়ে আনতে নতুন নেতৃত্ব চাইছেন সাবেক ফুটবলাররা। আমাদের নতুন কমিটি দরকার এবং নতুনত্ব দরকার। আমাদের এই দুর্নীতিবাজ শাসক সালাউদ্দিনকে আমরা চাই না। সবসময় আমি প্রতিবাদ জানিয়েছি যে প্রহসন নির্বাচন বন্ধ করার জন্য এই দুর্নীতিবাজদের বিতাড়িত করতে হবে। নারীরা আমরা বিদেশে রেজাল্ট করেছি, কিন্তু আমাদের দেশে কোনো খেলা হয়নি। বাংলাদেশের ফুটবল ফেডারেশনের যত কর্মকর্তা সভাপতি সহ সবার পদত্যাগ ছাড়া কোনো উপায় নেই। এই নির্বাচনের মাধ্যমে একটা ভালো ফুটবলের পরিবেশ ফিরে আসবে বাংলাদেশ বিশ্বঙ্গনে। কাজী সালাউদ্দিনকে পদত্যাগের জন্য 24 ঘন্টার আলটিমেটাম দেওয়ার কথা বাফুফে ভবনে গিয়ে বলেও আসেন সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠকরা। পরাকারমান, এটিএন বাংলা, ঢাকা। রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের কাছে টস হেরে ব্যাট করছে স্বাগতিক পাকিস্তান। বৃষ্টির জন্য প্রথম দিনের খেলা হতে পারেনি। ব্যাট হাতে নেমে দলের সংগ্রহে কোনো রান যোগের আগেই সাজঘরে ফেরেন আব্দুল্লাহ শফিক। চোট সেরে দলে ফিরেই দারুণ এক সুইংয়ের শফিকের উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। এরপর অধিনায়ক শান্ত মাসুদ ও সাইম আয়ুব 107 রানের জুটি গড়ে দলের বিপর্যয় ঠেকান। 57 রানে থাকা শান্ত মাসুদ মেহেদী হাসান মিরাজের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ 3 উইকেটে 132 রান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম কমলো কার্যকর রাত 12টার পর থেকে। বঞ্চিতদের পাশাপাশি সচিবালয়ে পদোন্নতি পাচ্ছেন দুর্নীতিগ্রস্তরা, প্রশাসনে ফের বিশৃঙ্খলার আশঙ্কা বিশেষজ্ঞদের।
বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশের দেওয়ার পরামর্শ মির্জা ফখরুলের। রাজনৈতিক দল দেশের মালিক নয়, জনগণের সেবক বললেন জামায়াতের আমির। এবং দুদক সহ বিভিন্ন সংস্থা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ, এসবেও সংস্কার আনার দাবি বিশেষজ্ঞদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।